পাওয়ার সিস্টেম বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমরা পার ইউনিট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমি দেখেন পার ইউনিট সিস্টেমের একটা ম্যাথ সলভ করবো। অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হচ্ছে যে এরকম একটা ডায়াগ্রাম দেয়া আছে এবং এটার সাপেক্ষে আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকতে হবে। ঠিক আছে, ইম্পিডেন্স যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকের আলোচ্য বিষয়। তো তার জন্য দেখেন আমি অনেক রকমের ডাটা এখানে দিয়ে রাখছি। ঘাবড়ানোর কিছু নেই, একদম সিম্পল। আমাদের এরকম একটা জি1 এর সাথে টি ওয়ান, তারপরে একটা লাইন, লাইন বলতে ট্রান্সমিশন লাইন অ্যাকচুয়ালি, তারপর আরেকটা টি2 ট্রান্সফরমার, তারপরে হচ্ছে আমাদের জেনারেটর 2। ঠিক আছে, এটা কানেক্টেড এবং প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা ভ্যালু গুলা দেয়া আছে। আমাদের 25 কিলোভোল্ট, 100 মেগাভোল্ট অ্যাম্পিয়ার, এগুলো হচ্ছে এদের যে ভ্যালুটা, অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেই ভ্যালুগুলো আমাদের দেয়া আছে রেটিংটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো প্রত্যেকটার আলাদা আলাদা দেখেন রেটিং দেওয়া আছে। 25 কিলোভোল্ট, 100 মেগাভোল্ট অ্যাম্পিয়ার, 9%, সেম জিনিস। টি1টা হচ্ছে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, টি1টা স্টেপ আপ 25 থেকে 220-এ কনভার্ট হচ্ছে। তারপরে হচ্ছে 90 মেগাভোল্ট অ্যাম্পিয়ার এটা রেটিং। আর এক্স হচ্ছে আমাদের 12%। তো এইরকম বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া আছে। আর এখানে বলেই দিছে আমাদের বেস ভ্যালু সিলেক্ট করতে, যে 25 কিলোভোল্ট এবং 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ারকে আমাদের বেস ভ্যালু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা সিলেক্ট করা আহামরি কোনো কিছু না। আমাদের যে জিনিসগুলোতে প্যাচ লাগবে, প্যাচ লাগতে পারে, সেই জিনিসগুলোকে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করতে হলে সেটাতে আমাদের ম্যাথের সলিউশনে যেতে হবে। সলিউশনে গেলে আমি ধাপে ধাপে ওইটা বুঝাইতে পারবো যে কোন জায়গাগুলোতে আমাদের প্যাচ লাগতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে যদি কনফিউশন থেকে থাকে কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবেন আপনারা, আশা করা যায়। তো দেখেন আমি শুরু করতেছি, প্রথমে আমি জি1 থেকে শুরু করতেছি। জেনারেটর যেটা দেয়া আছে জি1 এর জন্য আমাদের দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, বোঝার বিষয় আছে। ইম্পিডেন্স ডায়াগ্রাম বলতে আমাদের শুধুমাত্র ইম্পিডেন্স থাকবে, আর কোনো কিছু থাকবে না। তো ইম্পিডেন্সে তো আমাদের পার ইউনিট ভ্যালু দেয়াই আছে, তাহলে আমি কেন আবার চেঞ্জ করব? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করার প্রয়োজন আছে, কারণ আমাদের দেখেন 25 কিলোভোল্ট, 100 মেগাভোল্ট অ্যাম্পিয়ার ঠিকই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাট বেস কিন্তু আমাদের ধরতে বলছে 25 কিলোভোল্ট এবং 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভ্যালু চেঞ্জ হলে আমরা জানি যে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি নর্মালি ওই ওই ফর্মুলাটা আমি ইউজ করবো। এটা আমি এক সাইডে আমি লিখে রাখতেছি, এক্স পার ইউনিট নিউ। কারণ আমাদের পার ইউনিট ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, কারণ আগের পার ইউনিট ভ্যালু ছিল দেখেন 9%, কিন্তু এখন যেহেতু এই যে পাওয়ার বা ভোল্টেজ আলাদা, সে কারণে আমাদের পার ইউনিট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, আমি ফর্মুলাটা একটু লিখি এই সাইডে। এক্স পার ইউনিট ভোল্ট ইন্টু, আমি ডিরাইভ করে দিয়েছিলাম এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা ফলো করবো। এক্স পার ইউনিট ভোল্ট ইন্টু আমাদের যে ভোল্টেজ, ভোল্টেজটা সম্ভবত আমাদের ভি ভোল্টটা উপরে থেকে, আচ্ছা ভোল্টেজের আগে আমি পাওয়ারটা লিখে নিই। এস এস নিউটা হবে উপরে আর এস ওল্ডটা হবে নিচে। ঠিক আছে, এবং ভি এর জন্য আমাদের কি ছিল, ভোল্টেজের জন্য হচ্ছে উল্টা, ভি আমাদের ওল্ড হবে উপরে এবং নিউ হবে নিচে। ঠিক আছে, এটা বসায় দিয়ে এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের পার ইউনিট চেঞ্জ করার যে ভ্যালুটা, এটা আমি লিখে রাখলাম এক সাইডে। এখন আমি ধাপে ধাপে হিসাব করা শুরু করবো। তো জেনারেটরের জন্য আমাদের দেখেন এক্স পার ইউনিট নিউ, যেটা আমি নর্মালি এক্স, এটা আছে এক্স, তো আমি এটাকে ধরেন যে এক্স প্রাইম বললাম। ঠিক আছে, এক্স পার ইউনিট নিউ যেটা, এক্স প্রাইম ইকুয়াল টু আমাদের এক্স পার ইউনিট ওল্ড ভ্যালু হচ্ছে 9%, দ্যাট মিনস 0.09 ইন্টু আমরা দেখি পাওয়ারটা কি হয়, এস নিউ, এস নিউটা উপরে, তো নিউ বেস কত ধরতে বলছে আমাদের, এখানে বলেই দিছে আমাদের 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 200 হবে উপরে। আর ওল্ড কত ছিল, পুরনো ভ্যালু 100, দ্যাট মিনস 100টা হবে নিচে। ইন্টু হচ্ছে আমাদের ভোল্টেজ কত, ভোল্টেজ ওল্ডটা হবে উপরে, ওল্ড হচ্ছে আমাদের 25 এবং নিউটা কত, নিউ 25, সেম ভ্যালু, এই দেখেন সেম ভ্যালু 25 কিলোভোল্টই। ঠিক আছে,
আর এগুলো কিলোভোল্ট থেকে ভোল্টে কনভার্ট করলাম না, কারণ উপরেও কিলোভোল্ট নিচেও কিলোভোল্ট কাটা চলে যাচ্ছে। এখানে উপরেও মেগাভোল্ট অ্যাম্পিয়ার, নিচেও মেগাভোল্ট অ্যাম্পিয়ার, আলটিমেটলি কাটাকাটি হয়ে যাচ্ছে। সেই জন্য আর চেঞ্জ করি নাই। তো এখন নর্মালি যদি আমরা হিসাব করি 0.09 × 2 0.18 হবে। তো G1 এর জন্য আমাদের ভ্যালুটা আসতেছে 0.18। ঠিক আছে, এক্স এর যে ভ্যালুটা চেঞ্জ চেঞ্জ হওয়া যে ভ্যালুটা। আচ্ছা, এটা আমি এক কাজ করি, এক্স নিউই লিখি, x1 নিউ লিখি। একইভাবে আমি দেখি জেনারেটর 2টা কি হয়। জেনারেটর 2 এর জন্য আমাদের x2 নিউ, সেম ওয়েতে আমরা ফর্মুলায় ফেলি। আমাদের ওল্ড ভ্যালু ছিল কত জেনারেটরের জন্য, 2 এর জন্য 9%, দ্যাট মিনস 0.09 ইন্টু পাওয়ার রেটিং কত এস, যেটা এস হচ্ছে আমাদের কত নিউ উপরে, তাই নিউ হচ্ছে আমাদের 200, আর ওল্ড কত, ওল্ড আমাদের 100। এটা বসাইলাম। তারপর ভোল্টেজ কত আমাদের, ভোল্টেজের তো 25 সেম। হোল স্কোয়ার, এখন এটা হিসাব করলে এটাও আসে 0.18। আমি ইউনিটটা লিখতে ভুলে গেছি, ইউনিট না লিখলে কিন্তু সমস্যা আছে। পিইউ পার ইউনিটে। ঠিক আছে, আমাদের হচ্ছে জেনারেটর 1 জেনারেটর 2 এর কাজ শেষ। ঝামেলা লাগার মতো জায়গা হচ্ছে এই ট্রান্সফরমারের জায়গাটা। ঠিক আছে, কারণ ট্রান্সফরমার কিন্তু ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, 25 থেকে 220, 220 থেকে আবার 25। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের টেকনিকটা কি, আমি জেনারেটরটাকে আমি দেখেন T1 এক্স এক্স আমরা কি ধরতে পারি, XT1 ধরলাম, XT1 নিউ। আমাদের ওল্ড ভ্যালু কত, 0.12, 12% যেহেতু। ঠিক আছে, পাওয়ারটা কত, পাওয়ার রেটিং দিছে হচ্ছে 90 মেগাভোল্ট অ্যাম্পিয়ার পুরনো, আর নতুনটা হচ্ছে 200। দ্যাট মিনস 200 ডিভাইডেড বাই 90 ইন্টু ভোল্টেজের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করে কাজ করবো। ভোল্টেজটা দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে 25 থেকে 220। ঠিক আছে, তো আমাদের বেস ধরতে বলা হয়েছে কত, 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার, 25 কিলোভোল্টকে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এইরকম যে আমাদের 25কে বেস ধরতে বলছে, তাহলে এখান থেকে আমি খুঁজে বের করবো আমাদের 25/220 আছে, কারণ আপনাকে বেস ধরতে বলছে 25। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 25/220, এখানে ভ্যালুটা দেয়া আছে। তো এক্ষেত্রে আমাদের আপনাদের কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা 25 ইউজ করবো নাকি 220 ইউজ করবো। তো এটার জন্য আমি সিম্পলি আপনাদের বলতেছি যে যেটা বেস দেয়া থাকবে সেটা সাপেক্ষে যেটা হবে ভ্যালু, সেটাই আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, অর্থাৎ ভ্যালু দেয়া আছে আমাদের 25, এখানে ভ্যালু দেয়া আছে 25, দ্যাট মিনস আমাদের ভ্যালুটাও হবে এখানে 25 ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে যদি সে মনে করেন যে উল্লেখ থাকতো যে 220 কিলোভোল্টকে বেস করতে, তাহলে কিন্তু আমরা ইউজ করতাম 220ই। ঠিক আছে, সো আমাদের এখানে দেখেন আমাদের নিউ ভ্যালু হচ্ছে আমাদের কত, ওল্ড ভ্যালু উপরে। তো ওল্ড ভ্যালু তো আমাদের কত ধরতে হবে, 25 ধরতে হবে, 220 কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, কারণ 25কে আমাদের বেস ধরতে বলছে, এখানে বলেই দিচ্ছে। ঠিক আছে, সো 220কে কোনোভাবেই বেস ধরা যাবে না। ডিভাইডেড বাই আমাদের বেস নিউ কত, নিউ আমাদের 25। এটা এখন হিসাব করে এর উপর স্কোয়ার করে দিয়ে, এখন যদি আমি একটু হিসাব করে নিই, এটা 0.12 ইন্টু 200/90, 0.27। 0.27 পার ইউনিট। আমাদের মোটামুটি ট্রান্সফরমার 1 এর কাজও হয়ে গেল। এবার আমাদের ট্রান্সফরমার টু আমাদের কি আসতেছে, সেম ওয়েতে আপনারা যদি অ্যাপ্লাই করেন, XT2 নিউ ইজ ইকুয়াল টু ওল্ড ভ্যালু আমাদের কত, ওল্ড ভ্যালু হচ্ছে আমাদের কই দেওয়া 12%, দ্যাট ইজ 0.12 ইন্টু উপরে হচ্ছে আমাদের এস নিউ হচ্ছে আমাদের কত 200, আর ওল্ড ভ্যালু কত আমাদের 90 ইন্টু, আসেন ভোল্টেজের জায়গায় কিন্তু প্যাচ লাগতে পারে, তো বলেই দিয়েছে 25 কিলোভোল্টকে বেস ধরতে।
অর্থাৎ আপনি 200 বাই, এখানে কত দেওয়া আছে 220/25, যদিও আছে এখানে 220/25, আপনাদের কিন্তু অবশ্যই সেখানে বিবেচনা করতে হবে কিন্তু কত, আমাদের 25কে যেহেতু বেস ধরতে বলছে, আমাদের বিবেচনা করতে হবে কিন্তু অবশ্যই 25ই বিবেচনা করতে হবে। ঠিক আছে, নট 220। এটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, এই জায়গাটাতে যেন কোনোভাবেই প্যাচ না লাগে। অর্থাৎ ভি ওল্ডও আমাদের 25, নিউ 25। দ্যাট মিনস এটা যদি আমরা হিসাব করি, এখানে ভ্যালুটা আসে 0.27 পার ইউনিট। আমাদের দেখেন ট্রান্সফরমার 2 এর কাজও শেষ। এবার আমাদের থাকলো শুধু লাইন। তো লাইনটার জন্য আমরা উপরের অংশটা একটু কেটে দেই, উপরের অংশটা আর লাগতেছে না। তো লাইনের জন্য কিন্তু এক্স এর পুরানো ভ্যালু আমাদের, এক্স এর কিন্তু পুরানো ভ্যালু আমাদের দেয়া নাই। অর্থাৎ এই যে এখানে যেমন আগে থেকে একটা রিঅ্যাকটেন্স ছিল ওল্ড ভ্যালু, যেটা এখানে কিন্তু কোনো ভ্যালু দেয়া নাই। ঠিক আছে, আর এক্স ইকুয়াল টু 150 ওহম এভাবে যদি থাকে, তাহলে আপনারা মনে রাখবেন এটাকে অবশ্যই ধরতে হবে ইন্ডাকটিভ লোড হিসেবে। ঠিক আছে, কারণ ট্রান্সমিশন লাইন, এটা ট্রান্সমিশন লাইনের লোডটা সবসময় ইন্ডাকটিভ। ঠিক আছে, এটা আপনাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমরা যদি এখন হিসাব করি, আমাদের লাইনের জন্য আমাদের এক্স ধরতে বলছে 150। ঠিক আছে, আর এটা হচ্ছে 220 কিলোভোল্ট, আর বেস ধরতে বলছে 220 কিলোভোল্ট, আর বেস ধরতে বলছে আমাদের কত, 25 কিলোভোল্ট, 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমাদের হিসাব যদি এখন করি, আমাদের এর ফর্মুলাটা কি ছিল, জেড পার ইউনিট, যেটা জেড পার ইউনিটের যে ফর্মুলাটা, আমাদের অবশ্যই ছিল উপরে জেড অ্যাকচুয়াল, আর নিচে কি ছিল, জেড বেস। ঠিক আছে, জেড অ্যাকচুয়াল উপরে আর নিচে হচ্ছে জেড বেস। তো জেড অ্যাকচুয়াল তো আমাদের জানাই আছে, অ্যাকচুয়াল ভ্যালু এই যে এখানে দিয়েই দিছে 150 ওহম যেটা। তো জেড অ্যাকচুয়ালের জায়গায় দেখেন আমি 150 দিয়ে দিলাম। আর জেড বেসের ফর্মুলাটা আমাদের কি ছিল, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। সিম্পল যে ফর্মুলাটা, আমি এটাও মুছে দিচ্ছি, এটা আর লাগতেছে না। 0.18 পার ইউনিট, মনে রাখেন জি টুর ভ্যালুটা। জেড বেসের ফর্মুলাটা হচ্ছে আমাদের ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে এবার আসেন পয়েন্টে, আমাদের এই ভি বেসের জায়গায় কিন্তু আরেকটা প্যাচ এখন লাগতে পারে। আমি ভি বেস কত ধরবো লাইনের ক্ষেত্রে, ট্রান্সফরমারের জন্য আমাদের 25 কিলোভোল্ট, 220 ভোল্ট, 25/220, 220/25, যাই থাকুক না কেন, বেস ভ্যালু যা হবে হুবহু সেম ভ্যালুটা ওখানে ক্যালকুলেট হয়। বাট লাইনের জন্য দেখেন, এখানে 25 থেকে আমার কনভার্ট হয়ে গেছে টোটালি কততে, 220-এ কনভার্ট হয়ে গেছে। এই সাইডে আমি 220 পাচ্ছি, আবার এই সাইড থেকে 220/25। দ্যাট মিনস লাইনের অ্যাক্রসে অ্যাকচুয়ালি ভোল্টেজটা থাকতেছে আমাদের কত, 220 থাকতেছে কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু বেস ভ্যালু হিসেবে আমাদের 25 ইউজ করা যাবে না, কোনোভাবেই 25 ইউজ আমি করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের বেস ভ্যালু হিসেবে অ্যাকচুয়ালি হিসাব করতে হবে কত, 220। ঠিক আছে, এই জায়গাগুলোতেই আপনাদের প্যাচ লাগার সম্ভাবনাটা বেশি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটা ক্লিয়ারলি বোঝানোর, একটু কেয়ারফুলি এই জায়গাগুলো হ্যান্ডেল করবেন। যে ভি বেস কিন্তু আমাদের এখান থেকে 25 থেকে যেহেতু 220-এ কনভার্ট হয়ে যাচ্ছে, আমাদের বেস ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে এখন 220-এ কনভার্ট হয়ে, দ্যাট মিনস ভি বেসের জায়গায় আমি দেখেন 220 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস কত আমাদের, এস বেস তো দিয়েই দিছে আমাদের 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদের এখানে দেখেন 200 মেগাভোল্ট অ্যাম্পিয়ার বসায় দিলাম। এখন যদি আমরা হিসাব করি, আমাদের যে পার ইউনিট ভ্যালুটাও আমরা পেয়ে যাবো। অর্থাৎ ইন্ডাকটিভ যে লোডটা 150 × 200/220 এর উপর স্কোয়ার, 0.619, 0.62 ধরলাম। অবশ্যই পার ইউনিট হবে একক। আমাদের সব কিছু রেডি।
এখন সিম্পলি আমি দেখেন এগুলো, আচ্ছা এই ভ্যালুটা আমার লাগবে 0.27 পার ইউনিট, এগুলো মুছে দিয়ে এই জায়গায় যেহেতু আঁকাবো আমি, আচ্ছা আমার কাছে ভ্যালু রেকর্ড করা আছে, অসুবিধা নেই, আমি এগুলো মুছে দিতে পারি, আপনারা একটু নোট করে নিয়েন। এখন আমি সিম্পলি ইম্পিডেন্স ডায়াগ্রামটা আঁকায় ফেলবো। তো তার জন্য আমি দেখেন কি সিস্টেমে আঁকাই। আমার প্রথমে আছে G1। তো জেনারেটরের সিম্বলটা আমি কিভাবে দিব? জেনারেটরের জন্য সিম্পলি আমি দেখেন একটা এরকম ভোল্টেজ সোর্সের মতো দিলাম। এখানে চাইলে এই যে এরকম এসি সিম্বল দিতে পারেন, যেহেতু পাওয়ার সিস্টেমে সব এসি লোড, এসি ভোল্টেজ সোর্স। আর এখানে আপনারা অবশ্যই লিখবেন G1। ঠিক আছে, যেহেতু জেনারেটরের অবশ্যই একটা কি আছে, ভোল্টেজ আছে। ঠিক আছে, ইন্ডিউস যে ভোল্টেজটা, ইন্ডিউসড ওই ভোল্টেজটা হচ্ছে Eg1, এটা আমি আমার মাস্ট লিখতে হবে। ঠিক আছে, এরপরে ইম্পিডেন্স ডায়াগ্রামে G1 এর ভ্যালুটা আমি কত পাইলাম, ওই যে ক্যালকুলেট যে করলাম, সে ভ্যালুটা আমার হয়েছে হইলো 0.18 পার ইউনিট। তো আমি আমাদের জেনারেটরের লোডটা হচ্ছে আমাদের অবশ্যই ইন্ডাকটিভ লোড, ম্যাক্সিমাম লোড গুলো আমাদের হবে ইন্ডাকটিভ লোড। আর 0.18 পার ইউনিট, আর এর আগে অবশ্যই জে হবে। ঠিক আছে, যেহেতু ইন্ডাকটিভ লোড। তো জেনারেটরের কাজ শেষ, এবার ট্রান্সফরমারের জন্য। তো ট্রান্সফরমারের জন্য আমরা ভ্যালুটা কত পাইছি, আমাদের যে ভ্যালুটা ক্যালকুলেট করছিলাম সেই ভ্যালুটা আমাদের আসছে 0.2627 মনে হয়। তো আমি দেখেন এই যে জেনারেটরের জায়গাটায়, ট্রান্সফরমারের জায়গাটায় 0.27 জে। ঠিক আছে, এগুলো সব ইন্ডাকটিভ লোড। এরপরে আমাদের একটা বাস বার দেয়া আছে, যে এটা মানে বাস বারের সিম্বল। বাস বার দিয়ে তার মধ্যে আবার ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনও আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এটা ইন্ডাকটিভ। তাহলে এই যে ইন্ডাকটিভ লোড দিয়ে এটা হচ্ছে আমাদের কত, জে 0.62। আচ্ছা এখানে ইউনিটটা লেখা হয় নাই, ইউনিটটা মাস লিখবেন, পার ইউনিট। ঠিক আছে, এটার কাজও শেষ। এবার থাকলো কে, ট্রান্সফরমার 2 যেটা স্টেপ ডাউন যেটা, এটাও আমাদের কত, এই যে 0.27 পার ইউনিট। সিম্পলি এগুলা দিয়ে ফাইনালি এটাতে একটা জেনারেটর 2 এর জন্য আরেকটা ইয়া পাবো, এবং তার জন্য আমাদের ভোল্টেজটা আমাদের Eg2। আর এখানে হচ্ছে আমাদের কত, জে 0.18 পার ইউনিট। আর এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছি দুইটারই কমন গ্রাউন্ড। দ্যাট মিনস এই যে এই প্রান্তটা এর সাথে লাগাই দিয়ে গ্রাউন্ড করে দিলেও দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আমি গ্রাউন্ড করেই দিই, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে গ্রাউন্ড করে দিই। ঠিক আছে, এটাই হলো আমাদের এই সার্কিটটার জন্য ইম্পিডেন্স ডায়াগ্রাম তথা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। যদি চাই, ইম্পিডেন্স আর রিঅ্যাকটেন্সের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। ঠিক আছে, যদি বলে যে ড্র দি ইম্পিডেন্স ডায়াগ্রাম, এটাই অ্যান্সার। আবার যদি বলে ড্র দি রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম, তাও অ্যান্সার হবে এটাই। ঠিক আছে, তো সেম জিনিস কেন হইলো এটা আমি ইনশাল্লাহ আরো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব। তার আগে আজকে একটু বলি যে, ধরেন এখানে যদি কোনো রেজিস্টিভ লোড থাকতো, ঠিক আছে, তো তখন ইম্পিডেন্স ডায়াগ্রামে রেজিস্টিভ লোডটাও থাকতো, ইন্ডাকটিভ লোডও থাকতো, সাথে আর কিছু থাকতো না, রেজিস্টিভ ইন্ডাকটিভ দুইটাই থাকতো। ঠিক আছে, যদি ইম্পিডেন্স ডায়াগ্রাম হইতো। কিন্তু রিঅ্যাকটেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু আমাদের রেজিস্টিভটা টোটালি বাদ যেত, কারণ রিঅ্যাকটেন্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের এই যে রিঅ্যাক্টিভ এলিমেন্টস এগুলা, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ এগুলা। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের রেজিস্টিভটা টোটালি বাদ দিয়ে আমাদের রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা আঁকাইলেই হয়ে যেত। ঠিক আছে, তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।